হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নুপন্যাসে গল্পের সাথে গল্পের সুরে। আমরা চলে এসেছি বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি আপনি কোথায় গল্পের তৃতীয় পর্ব নিয়ে। সকাল ৮টা। মিসির আলি বারান্দায় বসে আছেন। তার পায়ের কাছে মাজেদ। ঘুম ভাঙার পর থেকে সে মিসির আলির সেবা করার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো লাভ হচ্ছে না। মিসির আলির সেবা গ্রহণ করতে রাজি হচ্ছেন না। মাজেদ হাল ছাড়ার পাত্র না, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পায়ে তেল দিয়ে দিমু স্যার? না, শীতকালে পায়ে তেল দিতে হয়, তেল না দিলে চামড়া ফাটে। ফাটুক। মাথা মালিশ করব, আরাম পাইবেন। আমার আরামের দরকার নেই। সবের আরাম দরকার, নিরীকুত্তারও আরাম দরকার। তাই নাকি? যে দেখেন না রোদ উঠলে কুত্তা কেমনে রোদ তাপাই। তা ঠিক, গরুরও আরাম দরকার। গরুর গলাতে যদি আপনি হাতাহাতি করেন, আরামে তার চোখ বন্ধ হয়। মাথা টিপা আমি আপনারে এমন আরাম দিব যে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। মিসির আলি বললেন, আমি চোখ খোলা রাখতে চাই, বই পড়তেছি তো। চোখ বন্ধ রাখলে তো বই পড়তে পারবো না। তাছাড়া আমি গরু না, মানুষ। মাজেদ বলল, কি বই পড়েন? কবিতার বই পড়ি। দিনের শুরুটা কবিতায় করা ভালো। কবিতার মধ্যে কি লেখা স্যার? শুনতে ইচ্ছা করে যে? মিসির আলি আবৃত্তি করলেন। Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both. And be one traveller long I stood, and I looked down one as far as I could, to where it bent in the undergrowth. মাজেদ হা করে কবিতা শুনছে, তার চোখ ভর্তি বিস্ময়। মিসির আলি বললেন, কবিতা কেমন শুনলি? ভালো লেগেছে? জি স্যার, ভালো। আরও শুনবি? যে শুনবো। মাজেদকে কবিতা শোনানো হলো না। চা নিয়ে আয়না আসছে। আয়নাকে দেখেই মজিদ উঠে দাঁড়ালো, ভীত গলায় বলল, আমি যাই স্যার, পরে আসবো। মিসির আলির মনে হলো যে কোনো কারণেই হোক মাজেদ আয়না মেয়েটাকে ভয় পায়। আয়না বলল, চা নিয়ে এসেছি। মিসির আলি বললেন, থ্যাংক ইউ। আয়না বলল, আপনার নাস্তা রেডি আছে, খাঁটি ঘিয়ে ভাজা চপচপে পরোটা এবং রাজহাঁসের ভুনা মাংস। এত চেষ্টা করেও রাজহাঁসের হাত থেকে রক্ষা পেলেন না। মিসির আলি বললেন, তাই তো দেখছি। আয়না বলল, স্যার আপনার সামনে বসি? মিসির আলি বললেন, আরাম করে বসো এবং কি বলতে চাও বলে ফেলো। আয়না বসতে বসতে বলল, আপনার মানসিক ক্ষমতা দেখে অবাক হয়েছি। মিসির আলি বললেন, কোন ক্ষমতা দেখলে? আয়না বলল, রাতে ক্যারাম খেলার খটাস খটাস ভৌতিক শব্দ হচ্ছে, আপনি নির্বিকার, মাথা উঁচিয়ে দেখার চেষ্টাও করলেন না, ঘুমিয়ে পড়লেন। আপনি ছাড়া অন্য যে কোনো মানুষ ভয়ে অস্থির হতো, ডাকাডাকি শুরু করতো, আপনি একটুও ভয় পাননি। এর কারণ কি স্যার? মিসির আলি বললেন, বেশিরভাগ মানুষ সংশয়বাদী, তাদের ধারণা ভূতপ্রেত থাকলে থাকতেও পারে। আমার মধ্যে এই ধরনের কোনো সংশয় নেই। ক্যারাম খেলার শব্দ কিভাবে হলো? মিসির আলি বললেন, শব্দটা পাশের ঘরে হয়েছে, কেউ একজন খটাস খটাস শব্দে ক্যারাম খেলেছে। সে কেউটা কে? আমি? না তুমি না, তোমার বাবা। কিভাবে বুঝলেন? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার বাবাকে আমাকে আস্তিক বানানোর চেষ্টা করছেন। পাশের ঘরে খটাস খটাস শব্দ করে আমাকে ভূতের ভয় দেখাতে যাচ্ছেন। বাবা এই কাজটা করেছেন, আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? মিসির আলি বললেন, সকালে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি জানতে চাইলেন রাতে ঘুম ভালো হয়েছে কিনা। তার গলায় ছিল কৌতূহল এবং আগ্রহ। আয়না বলল, এই থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আপনি অসুস্থ ছিলেন, অতিথি মানুষ, আপনার ভালো ঘুম হয়েছে কিনা সেটা কৌতূহল এবং আগ্রহ নিয়ে জানতে চাওয়াটা তো স্বাভাবিক। মিসির আলি বললেন, যখন ক্যারাম খেলার শব্দ হচ্ছে তখন আমি মিষ্টি গন্ধ পেলাম। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ার পর খটাস খটাস শব্দ থেমে গেল, মিষ্টি গন্ধও পাওয়া গেল না। মিষ্টি গন্ধটা জর্দার। তোমার বাবা প্রচুর জর্দা দিয়ে পান খান। এখন কি তুমি আমার ডিডাকশন গ্রহণ করবে? জি স্যার, করব। মিসির আলি বললেন, বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, সেটা কি জানো? না।
আমার মুখে অনেক কথা বলি না, কিন্তু আমাদের শরীর বলে। মনের ভেতরের কথা শরীর প্রকাশ করে দেয়। সকালবেলা তোমার বাবার বডি ল্যাঙ্গুয়েজ তাকে প্রকাশ করে দিয়েছে। উদাহরণ দিয়ে বুঝাবো? বুঝান। তুমি আমার সামনের চেয়ারে বসেছ, পায়ের উপর পা তুলে বসেছ। পা কিন্তু আমার দিকে না, যেদিক থেকে এসেছো সেদিকে রাখা। এর অর্থ তুমি আমার সামনে বসে থাকতে চাচ্ছ না, চলে যেতে চাচ্ছ। আয়না অবাক হলো, ভালোই অবাক হলো। মিসির আলি বললেন, তুমি এখন তোমার বসার অবস্থা একটু বদলেছ। মাথা সামান্য নিচু করে উপরের দিকে তাকাচ্ছ। মাথা নিচু করে যখন কোনো মেয়ে উপরের দিকে তাকায়, তখন তার চোখ বড় দেখা যায় এবং তার মধ্যে সামান্য হলেও খুকি ভাব আসে। তুমি এই ভাবটা নিয়ে এসে আমাকে বলার চেষ্টা করছো যে আমি যা বলছি তা সত্যি। আরও উদাহরণ দেব? দিন। তোমার বাবা যখন সিগারেট খান তখন উপরের দিকে ধোঁয়া ছাড়েন। তুমি যখন সামনে থাকো তখন মেঝের দিকে ধোঁয়া ছাড়েন। এর অর্থ তুমি সামনে থাকলে তার কনফিডেন্স লেভেল নেমে যায়। আমাদের মন অনেক কিছু বলতে চায় না, কিন্তু শরীর বলে দেয়। আয়না বলল, আপনি বুদ্ধিমান। মিসির আলি বললেন, আমার বুদ্ধি আর 10জন মানুষের মতোই। আমার সুবিধা হচ্ছে আমি বুদ্ধি ব্যবহার করি, অন্যরা করে না বা করতে চায় না। আয়না বলল, আপনি কি আপনার ছাত্রের লেখা ডায়েরিটা পড়ে শেষ করেছেন? 10 পৃষ্ঠার মতো পড়েছি। স্লো রিডার। কারণ কি জানো? কারণ হচ্ছে লেখা থেকে আমি ধরার চেষ্টা করি লেখার বাইরের কি লেখা আছে তা। লেখার মধ্যেও বডি ল্যাঙ্গুয়েজ আছে। আয়না বলল, যে 10 পৃষ্ঠা পড়েছেন সেখানে লেখার বাইরে কি লেখা আছে? মিসির আলি বললেন, লেখার বাইরে লেখা আছে যে স্বামী স্ত্রী হিসেবে বাস করেছ, কিন্তু তোমাদের ভেতর শারীরিক কোনো সম্পর্ক হয়নি। কিভাবে ধরলাম বলবো? না, চলুন নাস্তা খেতে যাই। নাস্তার টেবিলে হেডমাস্টার সাহেব একটি আনন্দ সংবাদ দিলেন। রাজ্য জয় করে ফেলেছেন এমন ভঙ্গিতে বললেন, ভাই সাহেব, গুড নিউজ, গজার মাছ পাওয়া গেছে। ইনশাল্লাহ আজ রাতে আপনাকে ভূত দেখাতে পারবো। মিসির আলি হাসলেন। হেডমাস্টার বললেন, আপনার অবিশ্বাস আজ পুরোপুরি দূর হবে। মিসির আলি বললেন, অবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো একটা অবিশ্বাস দূর হলে অন্য অবিশ্বাসের সৃষ্টি হয়। আজ সব ভেঙে চুড়ে দেব। খড়ের আগুনে সামান্য লবণ দিয়ে গজার মাছ পোড়া হবে। মিসির আলি বললেন, সেই মাছকে আমরা জঙ্গলে রেখে আসবো? হেডমাস্টার সাহেব বললেন, না, মাছ ঘরে রেখে দেব, তারপর দেখবেন কি হয়। কি হবার সম্ভাবনা? পোড়া মাছের লোভে ভূত প্রেত বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করবে। আয়না বলল, বাবা, ভূতের আলাপ থাকুক। দিনের বেলা ভূতের ইতিহাস শুনতে ভালো লাগে না। সন্ধ্যা হোক, তারপর শুরু করো। নাস্তা খাবার পর আমি স্যারকে নিয়ে বেড়াতে বের হব। তুমি কি যাবে আমাদের সঙ্গে? আরে পাগল হয়েছিস? গজার মাছ পুরানোর ব্যবস্থা করতে হবে না? মাছ পুরানোর টেকনিক আছে, আগুনে ফেলে দিলেই হয় না। আয়না মিসির আলিকে নিয়ে বটগাছের কাছে এলো। সে কাঁধে ঝুলিয়ে পাটের ব্যাগ এনেছে। সেখান থেকে ক্যামেরা বের করে বলল, বটগাছের ছবি তুলতে চেয়েছিলেন, ছবি তুলুন। মিসির আলি হাতে ক্যামেরা নিলেন। একবারও জানতে চাইলেন না তিনি যে ছবি তুলতে চেয়েছেন সেটা আয়না জানল কিভাবে। মাছরাঙার ছবি তুলুন। মিসির আলি মাছরাঙার ছবি তুলে বললেন, তোমার একটা ছবি কি তুলে দেব? আয়না নাসূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, তুমি এখন মুখের ভাষায় না বলনি, শরীরের ভাষায় মাথা নেড়ে না বলেছ। শরীরের এই ভাষাটা আমরা সবাই জানি। এই ভাষার উৎপত্তি কিভাবে জানো? জানি না। জানতে চাও? চাই। মিসির আলি বললেন, না বলার এই শারীরিক ভাষা তৈরি হয়েছে আমাদের শৈশবে। একটা শিশুকে মা খাওয়াচ্ছে, সে কথা বলা শিখেনি, তার পেট ভর্তি হয়ে গেছে, সে এবার খাবে না। তখন তার মুখের কাছে খাবার নিলে সে মুখ সরিয়ে নেবে। যেখানে মুখ সরিয়েছে সেখানে খাবার নিলে মুখ আরেক দিকে সরাবে। নাসূচক মাথা নাড়ানাড়ি চলতেই থাকবে। বুঝতে পারছো? পারছি, এবং অবাক হচ্ছি। আমি যে তোমাকে ইচ্ছা করে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? পারছি। কেন তোমাকে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছি না, এবং বুঝতে চাচ্ছিও না। স্যার, আপনি আর কতদিন থাকবেন? পরশু চলে যাব। যে মিশন নিয়ে এসেছিলেন সেটা কমপ্লিট হয়েছে? মোটামুটি হয়েছে। আয়না মেয়েটির রহস্য ধরে ফেলেছেন? অনেকখানি ধরেছি। তুমি নিজে তোমার সম্পর্কে যা লিখেছ তা যদি পড়তে দাও তাহলে পুরোটাই বুঝতে পারবো। দিবে? আয়না স্পষ্ট গলায় বলল, না। মিসির আলি বললেন, চলো বসি। আয়না ক্লান্ত গলায় বলল, চলুন।
দুজন চুপচাপ বসা। মিসির আলি নদীর দিকে তাকিয়ে আছেন। আয়না দুঃখী দুঃখী ভঙ্গিতে মিসির আলির দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। মিসির আলি বললেন, চুপচাপ বসে না থেকে গল্প করো। আয়না বলল, আপনি গল্প করুন, আমি শুনি। কি গল্প শুনতে চাও? আয়না বলল, আপনার ছাত্রের কাছে শুনেছি আপনার একটা ফাইল আছে, যেখানে যেসব রহস্যের আপনি কোনো মীমাংসা করতে পারেননি সেসব অমীমাংসিত রহস্যের কথা লেখা। ঠিকই শুনেছ। সেসব গল্পের একটা শুনান। আপনার ব্যর্থতার গল্প শুনি, নাকি আপনার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, বরং আগ্রহ আছে। আমি রহস্যভেদ করতে পারিনি, অন্য একজন পারবে। সেই অন্য একজন তুমিও হতে পারো। গল্প শুরু করুন। মিসির আলি শুরু করলেন। বছর 15 আগের কথা। আমার কাছে একটা কিশোরী মেয়ে এসেছে। 14-15 বছর বয়স। সে একা আসেনি, তার মা তাকে নিয়ে এসেছে। মেয়েটার নাম নসীন। তার নাকি ভয়ঙ্কর এক সমস্যা। আমি তার সমস্যার সমাধান দেব, এই মা মেয়ে দুজনের আশা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করি। আমার নিজের একটা ছোট্ট কামরা আছে। ক্লাসের শেষে সেখানে বসে পড়াশোনা করি। মেয়ে এবং মেয়ের মা সেখানেই বসেছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা গো মা? মেয়ে ভীত চোখে মার দিকে তাকালো। সে তার সমস্যা নিজের মুখে বলতে চায় না, মাকে দিয়ে বলাতে চায়। তার মা বললেন, নসীন কি যেন দেখে। আমি বললাম, কি দেখে? নসীন আবার তার মার দিকে তাকালো। আমি বললাম, তোমার সমস্যা তোমাকেই বলতে হবে, খোলাখুলি বলতে হবে, এবং আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তুমি পড়াশোনায় কেমন? ভালো। সায়েন্স গ্রুপ? জি। এই তো কথা বলতে পারছো, এখন সমস্যা বলা শুরু করো। কোক বা পেপসি খাবে, আনিয়ে দেব? না। শোনো নসীন, তুমি পেপসি বা কোক খেতে যাচ্ছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে, কিন্তু মুখে বলছো না। আমি আনিয়ে দিচ্ছি। কি আনতে বলবো? কোক? 7 আপ। আমি 7 আপ আনতে বেয়ারাকে পাঠালাম। নসীন অনেকখানি সহজ হলো। সে হাত মুঠি করে বসেছিল, হাতের মুঠি সামান্য আলগা করলো। কেউ যখন কিছু বলতে চায় তখন তার হাত মুঠিবদ্ধ করে রাখে। 7 আপের গ্লাসে চুমুক দিয়ে নসীন তার সমস্যাটা বলল। সে নাকি খুব ছোটবেলা থেকেই জন্তুর মতো একটা কিছু দেখে। জন্তুটা থাকে মানুষের পেছনে। সব মানুষের পেছনে না, যা অল্প দিনের মধ্যে মারা যাবে তাদের পেছনে। জন্তুটা দেখতে কিছুটা মানুষের মতো, তবে মুখ গরুর মুখের মতো লম্বা। তাদের চোখও গরুর চোখের মতো। সেই চোখের মনি কখনো স্থির না, সবসময়ই ঘুরছে। জন্তুর গা থেকে কাঠ পোড়ার গন্ধ আসে। তার হাত পা মানুষের মতো, শুধু হাতের আঙুল অস্বাভাবিক লম্বা। নসীনের মা বললেন, মেয়ে যা বলছে সবই সত্যি। আমাদের যেসব আত্মীয় স্বজন মারা গেছেন তাদের প্রত্যেকের পেছনে সেই জন্তু দেখে ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করেছে। যাদের পেছনে সেই জন্তু দেখেছে তারা প্রত্যেকেই 7 থেকে 10 দিনের ভেতর মারা গেছে। আমি বললাম, নসীন, জন্তুটার সাইজ কি, কত লম্বা? নসীন বলল, যার পেছনে সে দাঁড়ায় তার চেয়ে সে 1 ফুটের মতো লম্বা হয়। তার মাথার উপর দিয়ে জন্তুটার মতো মাথা দেখা যায়। জন্তুটা গায়ের সঙ্গে গা লাগিয়ে থাকে। জন্তুটার গায়ে কাপড় দেখেছ? সে দেখতে মানুষের মতো। মানুষ জামা কাপড় পরে, জন্তুটা কি পরেছে? নসীন প্রশ্নের জবাব দিল না, চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে রইল। আমি তাকে নিয়ে সেদিন ঢাকা মেডিকেল কলেজে গেলাম। তাকে বললাম, তুমি আমাকে 7 জন রোগী দেখাও যাদের পেছনে ওই জন্তু দাঁড়িয়ে আছে। নসীন দেখালো। আমি রোগীদের নাম ধাম লিখে চলে এলাম। নসীনকে বললাম, পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। আশ্চর্য হলেও সত্যি, 7 জন রোগী 10 দিনের মাথায় মারা গেল। নসীনকে নিয়ে এই পরীক্ষা আরও 2টা হাসপাতালে করলাম। তার একটি হচ্ছে আজিমপুর সরকারি মেটার্নিটি ক্লিনিক, যেখানে অনেক সময় মা এবং নবজাতক দুজনই মারা যায়। নসীন তাও ঠিকঠাক মতো বলতে পারল। সে বলল, যেসব রোগী বিছানায় শুয়ে থাকে জন্তুটা তার পাশে শুয়ে থাকে। বেশিরভাগ সময় গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে। নবজাতক শিশুর সঙ্গে যে জন্তুটা শুয়ে থাকে সে জন্তুটার সাইজ শিশুর চেয়ে সামান্য বড়। আমি একটি হাইপোথিসিস দাঁড় করালাম। জটিল কিছু না, সহজ ব্যাখ্যা। মেয়েটি কোনো বিশেষ উপায়ে মানুষের মৃত্যু সেন্স করতে পারে।
হয়তো কোনো গন্ধ পায় বা এরকম কিছু। মৃত্যু সেন্স করার পরপরই তার ব্রেইন একটি কাল্পনিক ভয়ঙ্কর জন্তুর মূর্তি তৈরি করে। তার ভেতর ইলিউশন তৈরি হয় যে সেই জন্তু দেখছে। পাশাপাশি আরেকটা হাইপোথিসিস দাঁড় করালাম। এই হাইপোথিসিসে মেয়েটির ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে, পুরো ভবিষ্যৎ না, 10-12 দিনের ভবিষ্যৎ। এর মধ্যে যারা মারা যাবে সে জানে, তাদের পেছনে জন্তু কল্পনা করে নেয়। আমি প্রায় 1 বছরই ব্যাপারটা নিয়ে ভাবলাম। প্যারানর্মাল ভুবনে নরসিংহের মতো আর কোনো উদাহরণ আছে কিনা জানার চেষ্টা করলাম। অতিপ্রাকৃত বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করলাম। তখন ইন্টারনেট শুরু হয়নি। অনেক চিঠিপত্র চালাচালি করতে হলো। বলিভিয়ার এক বৃদ্ধের খোঁজ পাওয়া গেল যে মানুষের মৃত্যুর দিনক্ষণ বলতে পারে, তবে সে কোনো জন্তু দেখে না। তার নাম সিমন ডিশান। যখন ভাবছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব, হঠাৎ খবর পেলাম নসীন তার নিজের পেছনে একটা জন্তু দেখছে। মিসির আলি বললেন, আজ এ পর্যন্ত, বাকিটা অন্য সময় বলবো। আয়না বলল, অন্য সময় বলবেন মানে? এখনই গল্প শেষ করবেন? গল্প শেষ না করে উঠতে পারবেন না। মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কেন পারবো না বলো? তুমি সবার উপর প্রভাব খাটাচ্ছ, আমার উপরও প্রভাব ফেলতে চাচ্ছ। আমি এই চক্র থেকে বের হতে হবে। তুমি ফুটবল খেলতে এসে বল রাখছো নিজের পায়ে, তার হবে না। বল নিয়ে আসতে হবে আমার নিজের কোর্টে। আয়না বলল, গল্পের শেষটা খুব জানতে ইচ্ছে করছে। করে এক সময় অবশ্যই জানবে। সেটা কখন? আজ? মিসির আলি বললেন, জানি না। তিনি বাড়ির থেকে রওনা হয়েছেন। আয়না আসছে না, সে তার জায়গাতেই বসে আছে, তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার চেহারা বিষণ্ণ। কেঁদে ফেলার আগে কোনো তরুণীকে যেরকম দেখায় তাকে সেরকম দেখালো। মিসির আলির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তিনি বললেন, আয়না এসো, গল্পের শেষটা শুনে যাও। বাড়ির দিকে যেতে যেতে গল্পটা করি। আয়না প্রায় দৌড়ে এলো। মিসির আলি ছোট ছোট স্টেপ নিয়ে এগোচ্ছেন, গল্প করছেন। আয়না কান পেতে আছে। বুঝতেই পারছো, নসীন মেয়েটির বাড়িতে কান্নার সীমা রইল না। তখনই তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। যদি কোনো রোগ ধরা পড়ে তার চিকিৎসা যেন শুরু হয়। পুরো মেডিকেল চেক আপ। নসীনের বাবা নিজেও একজন ডাক্তার, পিজিতে কাজ করেন। মেডিকেল চেক আপে খারাপ ধরনের জন্ডিস ধরা পড়ল, হেপাটাইটিস সি বা ডি, এই ধরনের কিছু। সুস্থ সবল মেয়ে দেখতে দেখতে মরার মতো হয়ে গেল। তাকে ভর্তি করা হলো পিজি হাসপাতালে। মেডিকেল বোর্ড বসলো। নসীনের অবস্থা দ্রুত খারাপ হওয়া শুরু করলো। বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করে থাকে, ঘরের আলো সহ্য করতে পারে না। এক রাতে নসীন তার মাকে বলল, জন্তুটা তার সামনে চলে এসেছে, বসে আছে হাসপাতালের বিছানার পাশে। নসীনকে অদ্ভুত ভাষায় কী সব বলে নসীন বুঝতে পারে না। আমি প্রতিদিনই নসীনকে দেখতে যাই। তাকে সান্ত্বনা দেওয়া বা প্রবোধ দেবার কিছু নেই। আমি চাই ব্যাপারটা বুঝতে। নসীনকে নানান প্রশ্ন করি, সে প্রতিটা প্রশ্নেরই জবাব দেয়, জবাব দিয়ে কাঁদে। নসীন, জন্তুটা এখন কোথায়? আমার সামনে। কি করছে? আঙুল নেড়ে নেড়ে কি যেন বলছে। তুমি হাত ইশারায় তাকে চলে যেতে বলো। নসীন হাত ইশারায় চলে যেতে বলল, মুখেও বলল, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বললাম, নসীন, এখন জন্তুটা কি করছে? হাসছে। জন্তুটা হাসতে পারে? পারে। 8ম দিনে নসীনের মা আমাকে টেলিফোন করে আসতে বললেন। বিশেষ একটা ঘটনা না কি ঘটছে। আমি তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হলাম। নসীন আধশোয়া হয়ে আছে। তার হাতে কি যেন আছে। সে 2 হাতে সেটা আড়াল করতে চাইছে। আঙুলের ফাঁক দিয়ে সবুজ রঙের কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গাছের কষ। আমি বললাম, কি ব্যাপার? নসীন জানালো, জন্তুটা তাকে ঘন্টাখানেক আগে এটা দিয়েছে এবং খেতে বলেছে। বারবার ইশারা করছে মুখে দিতে। সে কি করবে বুঝতে পারছে না। আমি বললাম, কখন দিয়ে গেল? নসীন বলল, কখন দিয়েছে আমি জানি না। ঘুমাচ্ছিলাম, হঠাৎ জেগে দেখি জেলির মতো এই জিনিসটা আমার হাতে। জন্তুটা বিছানার পাশে দাঁড়িয়েছে, হাত দিয়ে ইশারা করে আমাকে খেতে বলছে। চাচা, আমি কি খাবো? আমি কি বলবো বুঝতে পারছি না। জন্তুর ব্যাপারটাই নিতে পারছি না। সে খাবার এনে দিচ্ছে, এটা কিভাবে নেব? বারবার মনে হচ্ছে হাসপাতালের কোনো নার্স বা অ্যাসিস্ট্যান্ট মেয়েটার হাতে এটা দিয়েছে। টুথপেস্ট হবার সম্ভাবনা, দেখতে সেরকমই। নসীন বলল, কেউ খেতে দিচ্ছে না, সবাই বলছে খেলেই আমি মরে যাব। জন্তুটা আমাকে তাড়াতাড়ি মরার জন্য এটা এনে দিয়েছে। আমি বললাম, তোমার মন যা চায় তাই করো,
কিছু বিষয়ের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। তবে আমি তোমার জায়গায় হলে হয়তো খেয়ে ফেলতাম। নসীন হঠাৎ জিনিসটা মুখে দিয়ে মুখ বিকৃত করে গিলে ফেলল এবং চোখ বড় বড় করে বলল, জন্তুটা দরজা দিয়ে চলে যাচ্ছে। নসীনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার বিয়ে হয় একজন মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে। তার নিজের জন্তুটাকে চলে যেতে দেখার পর জন্তু দেখার রোগটা তার পুরোপুরি সেরে যায়। এই হচ্ছে অমীমাংসিত গল্পের রহস্য। আয়না বলল, সব রহস্যের মীমাংসা না হয় ভালো। তাই বুঝি? জি তাই। সব রহস্যের মীমাংসা হয়ে গেলে পৃথিবী সাধারণ হয়ে যাবে। আমি চাই না আপনি আমার রহস্যের মীমাংসা করেন। তুমি নিজে কি তোমার রহস্যের মীমাংসা করেছ? যদি করে ফেলো তাহলেই হবে। পোড়া গজার মাছ ভূত প্রেতকে দিয়ে খাওয়ানোর পরিকল্পনা বাতিল হয়ে গেল। ঘটনা এরকম, খড়ের কাদায় আগুন দিয়ে লবণ মাখানো গজার মাছ ঢুকানো হবে। প্রস্তুতি সম্পন্ন। আগুন দেয়া হয়েছে। খড় ভেজা বলে আগুন ঠিকমতো জ্বলছে না। একজন গেছে কেরোসিন আনতে। হেডমাস্টার সাহেব বললেন, কেরোসিন দিয়ে আগুন ধরালে চলবে না। মাছে কেরোসিনের গন্ধ লাগলে ভূত সেই মাছ খাবে না। অল্প আগুনেই মাছ পোড়ানো শুরু হোক। দুজন মিলে মাছটাকে আগুনে রাখতে যাচ্ছে, তখন বনের ভেতর থেকে ভয়ালো দর্শন এক কুকুর বের হয়ে এলো। লাঠি নিয়ে একজন কুকুরটাকে তাড়া করতে গেল। কুকুরটা তার পা কামড়ে ধরলো। আর তখন বনের ভেতর থেকে আরও দুটো কুকুর বের হলো। তারা ঝাঁপিয়ে পড়লো মাছের উপর। কুকুরের তাড়া খেয়ে হেডমাস্টার সাহেব উল্টে পড়লেন, পা মচকালেন। মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট চারজনের ভেতর তিনজনই কুকুরের কামড় খেল। হেডমাস্টার সাহেব কোনো ক্রমে রক্ষা পেলেন। রাত বাড়ার পর শুরু হলো আরেক উপদ্রব। কুকুর তিনটা হেডমাস্টার সাহেবের বাড়ির চারদিকে চক্রাকারে ঘুরতে শুরু করলো। মাঝে মাঝে তারা থামে। তখন তিনজনে একসঙ্গে ঘেউ ঘেউ করতে থাকে। হেডমাস্টার সাহেব মিসির আলীকে বললেন, অবস্থা কিছু বুঝলেন? মিসির আলী বললেন, না। তিন কুকুর হচ্ছে ওই জিনিস। কি জিনিস? খারাপ জিনিস। কুকুরের বেশ ধরে এসেছে। ভূত প্রেত? অবশ্যই। এদের আচার আচরণ দেখে কিছু বুঝতে পারছেন না? মিসির আলী বললেন, ভূত প্রেত কুকুরের বেশ ধরে আসবে কেন? হেডমাস্টার সাহেব বললেন, ভয় দেখানোর জন্য এসেছে। মিসির আলী বললেন, ভয় দেখানোর জন্য আরও ভয়ঙ্কর কিছুর বেশ ধরে আসা উচিত, যেমন ধরুন চিতাবাঘ। এরা যে কুকুর না অন্য কিছু তা আপনি বিশ্বাস করছেন না? মিসির আলী বললেন, না। আপনার কাছে বন্দুক থাকলে আমি বলতাম একটা কুকুর গুলি করে মারতে, তাহলে আপনি ভূত মারার দুর্লভ সম্মান পেতেন। ভাই, আপনার কাছে কি বন্দুক আছে? না, বন্দুক নাই। বন্দুক থাকলেও আমি গুলি করতাম না। ভূত প্রেতের সাথে বিবাদে যাওয়ার কোনো মানে হয় না। এদের খেপিয়ে দিলে সমস্যা আছে। সমানে সমানে বিবাদ চলে, অসমানে বিবাদ চলে না। ভূতের ক্ষমতা কি আমাদের চেয়ে বেশি? অবশ্যই বেশি। যারা অদৃশ্য তাদের ক্ষমতা বেশি তো হবে। মানুষ চাঁদে যাওয়া নিয়ে কত হইচই করলো। খোঁজ নিয়ে জানা যাবে ভূত প্রেত মানুষের অনেক আগেই চাঁদ, মঙ্গল গ্রহ এইসব জায়গায় বসতি করছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের রকেট লাগে না। কুকুর তিনটার কারণে মিসির আলী রাতের খাবারের হাত থেকে বেঁচে গেলেন। দোতলা থেকে কেউ নামতে সাহস পেল না। পরিবারের সবাই অভুক্ত থেকে গেল। রাত অনেক হয়েছে। বারান্দায় বসে মিসির আলী কুকুরের কর্মকাণ্ড দেখছেন। আয়না এসে তার পাশে বসতে বসতে বলল, কুকুর তিনটা কি কাণ্ড করছে দেখছেন স্যার? মিসির আলী বললেন, দেখছি। আয়না বলল, এই বাড়ির চারপাশে তাদের ঘুরঘুর করার কি আছে? গজার মাছ পোড়ানোর আয়োজন এ বাড়ি থেকে করা হয়েছে, এই তথ্য কুকুরদের জানার কথা না। স্যার, আপনি তো অনেক বিষয় জানেন, কুকুর বিষয়ে কি জানেন? মিসির আলী বললেন, তেমন কিছু জানি না। আমার বিষয় মানুষের সাইকোলজি, কুকুরের সাইকোলজি না। তবে একটা বিষয় জানি, কুকুর মিষ্টির স্বাদ জানে না। জিও ভাই যে টেস্ট বার্ড মিষ্টির স্বাদ টের পায়, সেই টেস্ট বার্ড কুকুরের নেই। তাকে রসগোল্লা দিয়ে দেখো, সে খাবে না। আয়না বলল, স্যার, আপনি তো সব বিষয়ে একটা হাইপোথিসিস দাঁড়া করিয়ে ফেলেন। কুকুর তিনটে সম্পর্কে আপনার হাইপোথিসিস কি? মিসির আলী বললেন, সহজ হাইপোথিসিস আছে। কুকুর মানুষের ভয় টের পায়। যে কুকুরকে ভয় পায় কুকুর তাকেই তাড়া করে। তোমার বাবা প্রচণ্ড ভয় পেয়েছেন। কুকুর তিনটা ভয় ধরে ধরে এখানে এসেছে। তোমার বাবা যখন ঘুমিয়ে পড়বে ওরা চলে যাবে। আয়না বলল, আপনার কি একবারও মনে হয়নি কুকুর তিনটার এখানে আসার পেছনে আমার ভূমিকা আছে? মানুষকে যে প্রভাবিত করতে পারে সে তো কুকুরকেও করতে পারবে। মিসির আলী বললেন, তোমার সঙ্গে এ বাড়িতে কুকুর আসার কোনো সম্পর্ক নেই। কুকুর তিনটার কারণে তোমাদের বাড়ির সব মানুষ না খেয়ে আছে। ওই কাজটা তো তুমি হতে দেবে না। তুমি কুকুর এনে থাকলে তাকে বিদায় করে দিতে। সেটা তুমি করনি। তুমি নিজেও অভুক্ত।
আয়না বলল, স্যার রেলিং ধরে একটু দাঁড়ান, আমি এদের বিদায় করে দিচ্ছি। এরা একজন একজন করে উঠে চলে যাবে আর ফেরত আসবে না। মিসির আলি রেলিং ধরে দাঁড়ালেন। কুকুর তিনটে এক লাইনে হিজ মাস্টার্স ভয়েসের মতো থাবা গেড়ে বসে আছে। একটা কুকুর হঠাৎ একটু নড়ে চড়ে উঠল, তারপরে ছুটে চলে গেল। বাকি দুটো আগের মতোই বসা। এখন আরেকটা চলে গেল, তারও কিছুক্ষণ পরে গেল তৃতীয়টা। মিসির আলি আয়নার দিকে তাকিয়ে বললেন, ভালো দেখিয়েছ, আই এম ইমপ্রেসড।